বিপ্লব সবসময় বেহাত হবে। সেই বেহাতকে আমরা যত আমাদের তুরাসের মধ্যে গ্রেফতার করতে পারবো, আমরা তত বিপ্লবের দখল পাবো। যে কোনো ডেসক্রিপশন ইজ আ প্রেসক্রিপশন। রাষ্ট্র তৈরি হয় ভায়োলেন্স দিয়ে, কনস্ট্রাকটিভ ভায়োলেন্স। কতগুলো ইন্ডিভিজুয়াল যদি এক হয়, সেটা মব হয়, সেটা জনগণ হয় না। বিপ্লবের প্রথম লক্ষণ হচ্ছে সে নতুন ক্ষমতার জন্ম দেয়। এই জন্য সংবিধানের আলোচনা কোনো অবান্তর আলোচনা নয়। 5 তারিখে যে মানুষগুলোকে আমরা রাস্তায় দেখছি, আজকে তাদের একটা বড় অংশ নির্বাচন চায়। ও কি জনগণ না কতগুলো ইন্ডিভিজুয়ালের সমষ্টি? রাজাকার মানে কি? রাজাকার ট্যাগ দিচ্ছে, তারপর দাড়ি টুপি পাঞ্জাবি এবার একটা লোককে বলছে এই হচ্ছে আমাদের শত্রু, বাঙালি জাতীয়তাবাদের শত্রু। বিপ্লবী কখনো ন্যারেটিভ নিয়ে কাজ করে না, বিপ্লবী কাজ করে সত্য নিয়ে। আর রাস্তায় যখন হাঁটেন, ফকিররা আসে ভিক্ষা করতে, প্রতিটা ভিক্ষুকেই তো পয়সা দিতে ইচ্ছা করে। যখন একজনকে পয়সা দিতে পারি না, এই বেদনা তো আমাকে ক্লিষ্ট করে ফেলে, যে কি করলে আমি দারিদ্র দূর করতে পারি, কি করলে আমি সিস্টেমিকভাবে জাস্টিস, ইনসাফ ক্রিয়েট করতে পারি। ইজ্জত, বাঙালি মুসলমান ইজ্জত চায়। 1801 সালে ফোর্ট উইলিয়াম দুর্গে যখন বাংলা ডিপার্টমেন্ট হয়, তাদের কাজই ছিল বাংলা ভাষা থেকে আরবি ফার্সি শব্দ বাদ দেওয়া। মুসলিম রেনেসাঁসের একটা বড় অবদান হচ্ছে সংবাদপত্রের বিপ্লব। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। অনেক ধন্যবাদ সবাইকে শুকরিয়া। প্রথমত হচ্ছে জোবায়ের কষ্টকর একটা প্রবন্ধ লিখেছেন, তিনি অনেকগুলো প্রশ্ন সামনে নিয়ে আসছেন। তো সেই চিন্তার কি অসংলগ্নতা, সেখানে আমরা কি ভুল ধরতে পারি, এটা নিয়ে মুখরোচক মজলিস বসায় তর্ক বিতর্ক হতেই পারে। কিন্তু আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমাদের যেটা বেশি আলোচনা করা দরকার, যে এখান থেকে কোন প্রশ্নগুলোকে আমরা সামনে নিয়ে আসলে সমাজে চিন্তা আগাবে, আমরা কিছু প্রেসক্রিপশন পাবো। আর একটা জিনিস আমাদের বোঝা বোধহয় জরুরি, যে কোনো ডেসক্রিপশন ইজ আ প্রেসক্রিপশন। বিপ্লবের প্রথম কথা হচ্ছে আমরা একটা চিহ্ন ব্যবস্থার পরিবর্তন করি, আর যে নতুন চিহ্ন ব্যবস্থার উদ্বোধন হচ্ছে সেটা একটা নতুন সম্ভাবনাকে চিহ্নিত করে। উনি হাইডেগারের কথা বলেছেন, ট্রান্সেন্ডেন্টাল সিগনিফায়ারের কথা তো আমরা বলতেই পারি, কিন্তু আরেকটা কথা যেটা খুব জরুরি, দুটো ধারণা হাইডেগার থেকে আমরা এই আলোচনায় আনতে পারি। এক হচ্ছে আনথট, যেটা চিন্তা করা সম্ভব ছিল না। চিন্তা করা সম্ভব ছিল না মানে কি? এটা কি আমাদের সমাজে উপস্থিত ছিল না? এটা কি আমাদের আলোচনায় উপস্থিত ছিল না? এটা কি আমাদের ভাষায় উপস্থিত ছিল না? ছিল, কিন্তু ভাষা দিয়ে এটাকে গ্রেফতার করা যায়নি, 1 নাম্বার। 2 নাম্বার, পলিটিক্স অফ ইরেজার, এটাকে ইরেজ করে ফেলে দেওয়া হয়েছে। ইরেজ করে কেন ফেলে দেওয়া হয়েছে? এই যে এখন ন্যারেটিভের প্রশ্নগুলো আসবে। আর বিপ্লবী কখনো ন্যারেটিভ নিয়ে কাজ করে না। আমরা বারবার বলেছি, বিপ্লবী কাজ করে সত্য নিয়ে। আর সত্য নিয়ে কথা বলতে গেলেই রেজিম অফ ট্রুথের কথা আসবে, যে আরে সত্য তো আপেক্ষিক, সূর্য পূর্ব দিকে এখান থেকে ওঠে, লন্ডনে গেলে এটা আবার পশ্চিম দিকে ওঠে। না, আমরা যে ট্রুথের কথা বলছি সে ট্রুথ আপেক্ষিক না। এখানে পোস্ট মডার্নিজমের ওই ব্যাপারগুলো পোস্ট মডার্ন এটা ডিল করে না। এটা ব্রুনো লাতুরের খুব ইন্টারেস্টিং ক্রিটিক আছে, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা মূল কথায় আসি। তো মূল প্রসঙ্গে আসার আগে আমি কয়েকটা জিনিস ক্লিয়ার করি। বারবার কথা উঠছে জনগণ, 18 কোটি মানুষই জনগণ। আসলে কি 18 কোটি মানুষ জনগণ? আমি এখানে বসেছিলাম, সাইদ ভাই আমাকে ঠাট্টা করে বলছে, বাদ আপনাকে তো জনগণ মনে হয় না। হ্যাঁ, তো আমাকে জনগণ মনে না হতেই পারে, ঠিক আছে। এবং 5 তারিখ আমরা যাদের দেখলাম তাদের মধ্যে আসলে জনগণ কারা ছিল? এখানে মন গড়া কথা বললে হবে না, আমাদের বুঝতে হবে জনগণ মানে কি। হ্যাঁ, একটা কথা বানায় বললাম আমরা, এই আকাঙ্ক্ষা নিয়ে আসছে, এই এসে, এটা কি জনগণ? না, জনগণ এটা না। আমরা ক্লিয়ারলি জানি, ধরেন আপনারা যদি সিআইএর সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের ডকুমেন্ট পড়েন, তারা ম্যানিপুলেট করার জন্য, জনগণকে ম্যানিপুলেট করার জন্য কতগুলো জিনিস তারা তৈরি করেছে। তারা বলছে, এটা নিয়ে আপনার কার্ল শ্মিটের খুব ইন্টারেস্টিং আলোচনা আছে, যে তারা বলছে যে কতগুলো ইন্ডিভিজুয়াল যদি এক হয় সেটা মব হয়, সেটা জনগণ হয় না। জনগণের চিহ্নিত করার মূল বৈশিষ্ট্য কি? তার কার্ল শ্মিটের ভাষায় কনস্টিটিউটিভ pouvoir কনস্টিটিউটিভ পাওয়ার থাকতে হবে, পরিগঠনের ক্ষমতা থাকতে হবে। পরিগঠন কি করবে? সে ক্ষমতাকে নতুন করে পরিগঠন করবে। বিপ্লবের প্রথম লক্ষণ হচ্ছে সে নতুন ক্ষমতার জন্ম দেয়। এই জন্যে সংবিধানের আলোচনা কোনো অবান্তর আলোচনা নয়।
কারণ সংবিধান, আমরা সংস্কারের কথা বলছি না, আমরা রিফর্মিস্ট না, আমরা বলছি সম্পূর্ণ নতুন সংবিধান। মানুষের, ইনসানের এই বিপ্লবের আগুনে পুড়ে যে মানুষ, যে ইনসানের জন্ম হয়েছে, তার কলিজা চিরে যে আকাঙ্ক্ষা জন্ম হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে লোগোসে রূপ দিবে যে সংবিধান, সেইটার উপর আমাদের ভরসা আছে। ঠিক আছে? তো এটা আমার কথা না, এটা বিপ্লব গুরু লেনিনের কথা। স্টেট অ্যান্ড রেভলিউশন পড়েন। স্টেট অ্যান্ড রেভলিউশনে ক্লিয়ারভাবে বলা হয়েছে নতুন ক্ষমতা কিভাবে জন্ম দিতে হবে। হ্যাঁ, এখন এইবার বারবার আমরা বিপ্লব, রেজিম চেঞ্জ এগুলোতে কনফিউজ হচ্ছি। ওয়ান্স অ্যান্ড ফর অল আমরা ক্লিয়ার হয়ে যাই রেজিম চেঞ্জ, বিপ্লব কি। খুব সাধারণভাবে এটা 4 ভাগে ভাগ করা যায় ভাই। ঠিক আছে? প্রথম হচ্ছে পুচ, এটাকে বলে পুচ। পুচ মানে রেজিম চেঞ্জ হইল, ঠিক আছে, কিন্তু সেখানে গণসংশ্লেষণ নাই। হ্যাঁ, হয়েছে একটা পাওয়ার এলিটের বদলে একটা নতুন গ্রুপ অফ পাওয়ার এলিট আসছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কুদেতা। আমাদের দেশে কুদেতা বলতে আমরা সাধারণত মিলিটারির সাথে বিলাই। হ্যাঁ, যে মিলিটারি এসে কুদেতা করছে। কুদেতা হচ্ছে একই শ্রেণীর ভেতর যখন পাওয়ার এলিটরা এক গোষ্ঠী পাওয়ার এলিটের বদলে আরেক গোষ্ঠী পাওয়ার এলিট আসে, সেটা হচ্ছে কুদেতা। আর আগেন আরেকটা কথা, আমাদের এখানে বুর্জোয়া বলতে বড়লোক উচ্চবিত্ত এরকম মনে হয়। বুর্জোয়া মানে মধ্যবিত্ত। বুর্জোবিত্ত কথাটা ক্লিয়ার মানে হচ্ছে মধ্যবিত্ত। ঠিক আছে? মধ্যবিত্তের মধ্যে বিভিন্ন ভাগ আছে। যাই হোক, তো কুদেতা, ক্ষমতার চেঞ্জ হচ্ছে। এরপর আরেকটা ক্ষমতার রেজিম চেঞ্জ হচ্ছে রেভলিউশনারি কুদেতা। এটা রেভলিউশনারি কুদেতাও হতে পারে, এবং রেভলিউশনারি কুদেতায় সম্পূর্ণ গণসম্পৃক্ত থাকে। তার মানে জনগণ, অনেক জনগণ, তথাকথিত জনগণ এক হলেই যে এটা একটা বিপ্লব হবে এমন কোনো কথা নাই। এটা রেভলিউশনারি কুদেতা হতে পারে। বুঝেন, 5 তারিখে যে মানুষগুলোকে আমরা রাস্তায় দেখছি, আজকে তাদের একটা বড় অংশ নির্বাচন চায়। ও কি জনগণ না কতগুলো ইন্ডিভিজুয়ালের সমষ্টি? জনগণ এখন নির্বাচন চাচ্ছে না। জনগণের ডিজায়ার কি? যে জনগণের কনস্টিটিউটিভ পাওয়ার আছে, সেই জনগণ এখন কি চাচ্ছে? যারা এই বিপ্লব যাদের সংগঠিত করছিল, সেই জনগণ এখন কি চাচ্ছে বুঝতে হবে। কতগুলো ইন্ডিভিজুয়ালের সমষ্টি মানে জনগণ না। ঠিক আছে? আচ্ছা, লাস্ট হচ্ছে রেভলিউশন, যেটা বলছি। রেভলিউশনের ব্যাখ্যা আমরা বিভিন্নভাবে দিতে গেছি। হ্যাঁ, এখানে উৎপাদন ব্যবস্থার পরিবর্তন হতে পারে, হ্যাঁ, বিভিন্ন কিছু হতে পারে, সেটা লম্বা আলোচনা। কিন্তু রেভলিউশন যে মূল আলোচনা হচ্ছে যে অ্যাজ ইফ এটা একটা বাইনারি, যে রেজিম চেঞ্জ হলে বোধহয় রেভলিউশন হওয়া সম্ভব না। না, রেভলিউশনের শুরু হতে পারে রেজিম চেঞ্জ দিয়ে। এখানে রাকিব হাইশিয়ান রেভলিউশনের কথা বললো। হেইশিয়ান রেভলিউশন হচ্ছে মাদার অফ অল মডার্ন রেভলিউশনস। হাইশিয়ান রেভলিউশনের অনুরণন ছাড়া এসে যদি না পৌঁছাতো, অ্যালজেরিয়ান রেভলিউশন হতো না, ফ্রেঞ্চ রেভলিউশন হতো না, এমনকি 100 বছর পরে হওয়া প্যারি কমিউন সম্ভব হতো না হেইশিয়ান রেভলিউশন ছাড়া। এবং এখানে আমরা বারবার, এখানে একবার বলা হলো যে আমরা নাকি বিভিন্ন থিওরি দিয়ে এটাকে গ্রেফতার করতে পারছি না। আমরা প্রথম থেকেই আমাদের বিপ্লব থিওরাইজ করছি, বিভিন্নভাবে থিওরাইজ করছি, বিভিন্ন মানুষ থিওরাইজ করছে। এবং থিওরাইজ করতে গিয়ে যেটা হচ্ছে, একটা জীবন্ত জিনিসের তো পোস্টমর্টেম হয় না। একটা জিনিস মরে গেলে পোস্টমর্টেম হয়, আর থিওরি সবসময় পোস্টমর্টেম। এখন যেটা হচ্ছে, পরিবর্তিত পরিস্থিতির সাথে আমরা আমাদের ব্যাখ্যাও বদলে যাচ্ছে, কারণ বিপ্লব তো মরে যায়নি। আর বিপ্লব যখন একটা অভ্যুত্থান ঘটলো, এটাকে বিপ্লবের রূপ দেওয়া একটা ঘটনা নয়, এটা একটা প্রক্রিয়া, তাই না? রাশিয়ান রেভলিউশন 10 বছর ধরে হয়েছে। হ্যাঁ, সত্যিকার যেটা আমরা যদি ফ্রেঞ্চ রেভলিউশন বলি, এটা 50 বছরের উপর ধরে হচ্ছে, তাই না? এবং প্যারি কমিউন যখন হচ্ছে, থার্ড রিপাবলিকের বিরুদ্ধে বিদ্রোহ করে প্যারি কমিউন হচ্ছে, তাই না? এটা তো একটা প্রক্রিয়া। আর প্রক্রিয়ার একটা বড় ব্যাপার হচ্ছে, বিপ্লবের কনসিয়াসনেস দিয়ে আমরা শুধু নতুন যে রাজনৈতিক শক্তি জন্ম দিচ্ছে তা না, এই রাজনৈতিক শক্তি যে কনসিয়াসনেসকে, যে রুকে, যে গাইস্টকে গ্রেফতার করলো। আর গাইস্ট আমরা কেন বলছি, রু আমরা কেন বলছি, এই যে থিওরিজমের কথা এখানে আসলো। মর্দে মুজাহিদ যখন কোনো উদ্দেশ্য নিয়ে, ইন্টেনশনালি সহ আমৃত্যু যুদ্ধ করে শাহাদাত বরণ করে, শুধুমাত্র তখন বলা হয় যে গাইস্টের জন্ম হচ্ছে, রুর জন্ম হচ্ছে। এখন সে রুকে আমরা গ্রেফতার করার চেষ্টা করতেছি। আমাকে বারবার একটা বাজে বালকিল্য প্রশ্ন করা হয়, এই বাঙালি মুসলমান একাই কি করছে, আর করে নাই? আরে বাঙালি মুসলমানের যেটা একটা বাজে তর্ক আমাদের সমাজে আছে, ভাই ইংরেজি তো বিদেশি ভাষা, ইংরেজি কেন শিখবো? ইংরেজিকে আপনার ভাষা হিসাবে দেখতেছেন কেন? ইংরেজি একটা স্কিল। আপনি যখন কম্পিউটার কোডিং করেন, C++ শিখতেছেন, এটা কি ভাষা না স্কিল?
ইংরেজি স্কিল যখন আপনি শেখেন আপনার সামনে দরজা খুলে যাচ্ছে। সেরকম বাঙালি মুসলমান একটা, যদি আপনি বিশ্বাসী না হন, আপনি এটাকে ধরেন একটা এপিস্টেমোলজিক্যাল ক্যাটেগরি। একটা পার্টিকুলার জনগোষ্ঠীর এগেনস্টে তো অন্যায় করা হচ্ছে, কাকে রাজাকার বলা হচ্ছে? বাঙালি মুসলমানকে রাজাকার বলা হচ্ছে না, রাজাকার কাকে বলা হইল? তো সে তো এখন গণঅভ্যুত্থানে গেছে, এখন সে তার তুরাস, তার যে ঐতিহ্য, তুরাসের মধ্যে এটাকে গ্রেফতার করার চেষ্টা করছে। আমরা যে ভাষা বুঝি, যে নতুন চিহ্ন অবস্থা, আমাদের সিনেমা দেখেন প্রথম থেকে আজ পর্যন্ত রাজাকার মানে কি? রাজাকার ট্যাগ দিচ্ছে, তারপর দাড়ি টুপি পাঞ্জাবি এবার একটা লোককে বলছে এই হচ্ছে আমাদের শত্রু, বাঙালি জাতীয়তাবাদের শত্রু, বাঙালি চেতনা চেতনার শত্রু। এই যে চিহ্ন ব্যবস্থার বিরুদ্ধে আমরা গেলাম। হ্যাঁ, আমরা যে একটা হিলিং প্রসেসে ঢুকতেছি, এটা তো একটা হিলিং প্রসেস। বিপ্লব আলটিমেটলি একটা হিলিং প্রসেস। আরেকটা জিনিস বলি, কথা প্রসঙ্গে যখন আসলো, হ্যাঁ, বিপ্লব বোঝার সবচেয়ে বড় উপায় কি জানেন? বিপ্লব বেহাত হইল কিনা। বিপ্লব কখনো হাতে আসে না। আমাদের উস্তাদ নুসরত ফতেহ আলী খানের বিখ্যাত কালাম আছে না, যে হাত আও তো বুধ, হাত নাও তো খোদা। ঠিক আছে? বুধ মানে কি? ফার্সি শব্দ। বুধ মানে মূর্তি, আকার দেওয়া। তো বিপ্লব হচ্ছে একটা হরাইজন, বিপ্লব হচ্ছে একটা দিক রেখা। আমরা এই প্রসেসের মাধ্যমে এই দিক রেখায়, এই হরাইজনে পৌঁছাতে চাই। এটা কখনো হাতে আসবে না। বিপ্লব সবসময় বেহাত হবে। সেই বেহাতকে আমরা যত আমাদের তুরাসের মধ্যে, আমাদের ঐতিহ্যের মধ্যে, আমাদের যাপনের মধ্যে, আমাদের চর্চার মধ্যে, আমাদের ইনস্টিটিউশনকে নতুনভাবে তৈরি করার মাধ্যমে গ্রেফতার করতে পারবো, আমরা তত বিপ্লবের দখল পাবো। আর যেই মুহূর্তে দেখবেন টি শার্ট তৈরি হয়ে গেছে, বিপ্লবের টি শার্ট তৈরি হয়ে গেছে, বইপত্র বেচা শুরু হয়েছে, মানে বিপ্লব বেচা শুরু হয়েছে, হ্যাঁ, আমার হাতে আসা শুরু হয়েছে, বুঝবেন যে আমরা তো এটা রেজিম চেঞ্জের মধ্যে আটকাই গেল। ঠিক আছে? তো এইগুলা খুব সহজ ব্যাপার। আরেকটা জিনিস মনে রাখেন, হ্যাঁ, ইসলামকে ইউরোপিয়ান পণ্ডিতরা বারবার বলতেছে প্রোটো সোশ্যালিজম। যে কোনো এই ধরনের, আমরা যারা বিশ্বাসী না, ধরেন আমরা যারা বিশ্বাসী আমাদের কথা আলাদা, যারা বিশ্বাসী না, ইসলাম আলটিমেটলি সম্পত্তির রিডিস্ট্রিবিউশনের প্রশ্ন তোলে, সম্পত্তির প্রশ্ন তোলে, যেটা যে কোনো রেভলিউশনারি আইডিওলজির প্রশ্ন তোলে। আলটিমেটলি শেষ পর্যন্ত হচ্ছে যে আমাদের প্রোডাকশন সিস্টেম, পুঁজি, আমাদের এখানে আজকে যারা আমাকে ফেসবুকে ফলো করেন দেখবেন আমি সেকেন্ড কমিন্টারের একটা ছবি পোস্ট করছি, হ্যাঁ, লেলিনের সাথে এম.এন. রয়, মানবেন্দ্রনাথ দাঁড়ায় আছে। আপনারা যদি এখন ইন্টারনেটে যান, মার্কসিস্ট ইন্টারনেট আর্কাইভে যান, সেকেন্ড কমিন্টারে লেলিন এবং মানবেন্দ্র রায়ের বিতর্কটা চিন্তা করবেন। কি বিতর্ক? সব মিনিটসগুলো দেওয়া আছে। এটা খুব জরুরি এখন পড়া, কারণ মেইন বিতর্ক ছিল যেই কথাটা আমাদের এখানে বারবার আসতেছে, যে আমরা কি একটা ডেমোক্রেটিক রেভলিউশন নিয়ে, ডেমোক্রেটিক বুর্জোয়া রেভলিউশন নিয়ে সন্তুষ্ট হয়ে যাব কি না, যেই কারণে বিপ্লবী পার্টির প্রশ্নটা আসে। ঠিক আছে? তো লেনিন কিন্তু বলে দিচ্ছে যে হ্যাঁ, তোমরা একটা ডেমোক্রেটিক বুর্জোয়া রেভলিউশন করো। তখন ডেমোক্রেটিক বুর্জোয়া পার্টি কি আছে ইন্ডিয়াতে? নেহরুর পার্টি, কংগ্রেস পার্টি। আর আমরা কিন্তু বিভিন্ন আলোচনা আমি পরিষ্কারভাবে দেখাইছি কিভাবে অনুশীলন সমিতি এবং নেহরুর পার্টি থেকে উগ্র হিন্দুত্ববাদের জন্ম নিচ্ছে, এবং উগ্রত হিন্দুবাদের সাথে হিন্দুত্ব সনাতন ধর্মের কোনো সম্পর্ক না, এটা সেকুলার রেসিস্ট, হ্যাঁ, একটা আইডিওলজি, যেটা বাঙালি জাতীয়তাবাদের পরে রূপান্তরিত হলো। সেই আলোচনা আমরা যাচ্ছি না এই মুহূর্তে। কিন্তু এইটা নিয়ে এম.এন. রয় বিতর্ক তুললে যে না, আমরা ডেমোক্রেটিক রেভলিউশন করব না, কারণ এখানে থার্ড ওয়ার্ল্ডে কলোনিয়ালিজমের প্রশ্ন আছে। আর এইখানে আমাদের এই মুহূর্তে বাংলাদেশিটা হলো, এটা ইন্টারনাল কলোনিয়ালিজম। কলোনিয়ালিজমের সবসময় মেট্রোপলিস এবং কলোনি ভাগ থাকে না। কলোনিয়ালিজম চারটা সাইটে ঘটে, চারটা জায়গায় কলোনিয়ালিজম ঘটে: ল্যান্ড, লেবার, বডি, ল্যাঙ্গুয়েজ। এই চার সাইডে আমাদের প্রতিরোধ তৈরি করতে হয়। বিপ্লব এই চার সাইডে প্রতিরোধ তৈরি করে। অভ্যুত্থানের চার সাইড প্রতিরোধ, সেটাকে আমরা বিপ্লবের রূপ দিব ভাষায় আনার মাধ্যমে, নতুন সংস্কৃতি তৈরির মাধ্যমে, নতুন কনসিয়াসনেসকে ম্যানিফেস্ট করার মাধ্যমে, তাই না? এইটা আমরা করতে পারলাম। আর আপনি যখন বিপ্লব করবেন, আপনি যদি এই যে আমরা আমাদের তুরাসের মধ্যে বিপ্লবকে গ্রেফতার করতেছি, আপনি কি খালি এই মানুষগুলোর জন্য বিপ্লব করবেন? মনে আছে ছবিগুলো আমরা দেখি নাই যে কুকুরকে গুলি করে মারা হয়েছিল? ইসলাম কি নাওয়াক্কুতুল হাইয়ানের কথা বলে না? পশুর অধিকার নাই? আমাদের শরীরে যে আমাকে ঘিরে একটা বায়োম আছে, ব্যাকটেরিয়া এবং ভাইরাসের জগৎ আছে, যাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তার বাঁচার অধিকার নাই? আমাদের পরিবেশ রক্ষা করার অধিকার নাই? বিপ্লব তো সব কিছুর কথা বলে, এটা সব কিছুকে আমরা কন্টেইন করবো। সেটা কি আমাদের লোগোসে আমরা আনতে পারতেছি?
কিভাবে আনতে পারতেছি, এই প্রক্রিয়াটাকে আমরা চালু করলাম কিনা। আর এই প্রক্রিয়া চালু করতে গেলে যে নতুন ক্ষমতার জন্ম দিতে হবে, তার জন্য আমাদের নতুন সংবিধান লাগবে। এবং সেই সংবিধান হবে কি হবে না এটা বিপ্লবীর আলোচনা না। বিপ্লবীর আলোচনা হচ্ছে সংবিধান তৈরি করার প্রক্রিয়াটা কি হবে, আমরা কিভাবে করব, এবং এটা কিভাবে আমাদের কলিয়াছিরা জাগা আকাঙ্ক্ষাকে জায়গা করবে, লোগোসে নিয়ে আসবে। এইটা হচ্ছে এখনকার তর্ক, এক নম্বর। হ্যাঁ, শেষ কথা যেটা বলবো, আমার সময় বেশি নাই, শেষ কথা যেটা হচ্ছে যে আমরা আমাদের সামনের পদক্ষেপগুলা চিন্তা করব কিভাবে, আমরা কিভাবে বুঝবো আমরা কি প্রোগ্রেসিভ হচ্ছি না রিগ্রেসিভ হচ্ছি। এইটা বুঝতে হলে আমাদের কতগুলা ল্যান্ডমার্ক দরকার, যার এগেনস্টে পরশ পাথরের মতো ঘষে যেরকম আমরা বুঝি সোনার খাঁটিরা অখাঁটি, সেরকম কিছু জিনিস দরকার। সেইগুলো এখন আমরা একটু ঠিক করে নেই যে আমরা কিভাবে পরের স্টেপগুলো ঠিক করব, এটা ঠিক হচ্ছে কি না হচ্ছে। তার জন্য এই মুহূর্তে সবচেয়ে জরুরি দরকার বিপ্লবের চার্টার তৈরি করা। যে প্রতিষ্ঠানে আমরা যেটা হচ্ছে, আমি শেষ কথা যেটা বলতে চাই, যে আমরা ছোট ছোট সমস্যা নিয়ে আলাপ করছি, এমন না। প্রত্যেকটা সমস্যা গুরুত্বপূর্ণ ভাই। আমাদের প্রত্যেকটা সমস্যা, একটা মানুষের জীবনে আলুর দাম বাড়া থেকে শুরু করে একটা মেয়ে রাস্তা পার হতে পারছে না, আমরা আমাদের এখানে অ্যাক্সেসিবিলিটি রাখিনি প্রতিবন্ধীদের জন্য, প্রত্যেকটা সমস্যা। কিন্তু এই সমস্যাগুলোকে যদি আপনি একটা একটা করে দেখেন, এই বেদনা আপনার কলিজাকে টুকরা টুকরা করে দিবে, আপনি নিতে পারবেন না। আর রাস্তায় যখন হাঁটেন, ফকিররা আসে ভিক্ষা করতে, প্রতিটা ভিক্ষুকেই তো পয়সা দিতে ইচ্ছা করে। যখন একজনকে পয়সা দিতে পারি না, এই বেদনা তো আমাকে ক্লিষ্ট করে ফেলে। ফলে আমাদের এটা অ্যাপ্রোচ করতে হবে সিস্টেমিকভাবে, যে কি করলে আমি দারিদ্র দূর করতে পারি, কি করলে আমি সিস্টেমিকভাবে জাস্টিস ইনসাফ ক্রিয়েট করতে পারি। ইজ্জত, বাঙালি মুসলমান ইজ্জত চায়, ইজ্জত আমরা আত্মমর্যাদায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। সিস্টেমিক অ্যাপ্রোচ, আর সিস্টেমিক অ্যাপ্রোচের জন্য আমাদের এখন চার্টার তৈরি করে আমাদের ইনস্টিটিউশনগুলোকে রিবিল্ড করার দিকে যেতে হবে। আর সংবিধানের কথা তো বললামই। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। অ্যাড্রেস করতে চাই ভাইয়া, আপনি যে প্রশ্ন করলেন না যে তাদের অর্জন কি, অর্জন তো সবসময় নগদে বোঝা যায় না। হ্যাঁ, যেরকম ধরেন আমাদের এখানে অনেকে অঙ্কের ছাত্র আছে, তারা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করে, তো ও যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করছে তাতে আমার লাভ কি, তাই না? আর যখন নিউটন এবং লাইবনিজ ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আবিষ্কার করলো, তার প্র্যাকটিক্যাল কোনো প্রয়োগ ছিল না। যতদিন আমরা ইলেকট্রিসিটি আবিষ্কার না করলাম, আমরা আসলে বুঝিনি এটাতে আমরা কি করব। ফলে জ্ঞানের মুক্ত প্রকাশ, আর একটা জিনিস বুঝি না, আমি একটু দাঁড়ায় কথা বলে, আমার মনে হয় বেয়াদবি হচ্ছে। হ্যাঁ, না ঠিক আছে, আমি বলি, ধরেন একটা রাষ্ট্র মানুষের স্পিরিচুয়াল, তার আত্মা এবং শরীরের বিকাশ সাধন করে। রাষ্ট্র তৈরি হয় ভায়োলেন্স দিয়ে, কনস্ট্রাকটিভ ভায়োলেন্স। সেই ভায়োলেন্স আমরা মজুত রাখছি, রাষ্ট্র আমাকে বিকাশ করতে দিবে, শুধু শরীর না, আমার আত্মা, আমার মন, আমার মেধা। যখন কতগুলো মানুষ রক্ত দিয়ে সেই রাষ্ট্রকে আবার ইনসাফ আনতে যায়, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ ওই পরিচর্যার স্বাদটা পায়। ওটা সবসময় নগদে পাওয়া যাবে না। ঠিক আছে, আমি ক্লিয়ার করতে পারলাম কিনা জানি না, কিন্তু আমাদের একটু কিছু কথা তো অ্যাবস্ট্রাক্টেও বলতে হয়, তাই না? আচ্ছা, এবার এই ভাইয়ার কথার জায়গায় আসি। হ্যাঁ, আমরা এই আলোচনা করছি ভাইয়া, গত 30 বছর ধরে আলোচনা করছি, আর ইদানিংও এই আলোচনা করলাম। এটার কোনো গোপন রহস্যময় ব্যাপার না, এটা একটা ক্লিয়ার ব্যাপার। আমরা বলছি বাঙালি মুসলমানের গাইস্ট রুহু 3 বার, আমরা টাইম লাইন করে বলছি 3 বার জেগে উঠছিল। ঠিক আছে, এর মধ্যে বেঙ্গল রেনেসান্সের প্রশ্ন আসছে। আমরা বলছি ক্লিয়ারভাবে, বেঙ্গল রেনেসান্সের আগে মুসলিম রেনেসান্স হয়েছে। সৈয়দ ওয়ালিউল্লাহর জন্ম 1703 সালে, রাজা রামমোহনের জন্ম অলমোস্ট 60 বছর আগে। উম্মার ভেতর যে রেনেসান্স তৈরি হচ্ছিল, এবং এটা বিশ্ব, মুসলিম উম্মা বলে কিছু নাই, আমরা সবাই জানি। আমরা যখন কথা বলি, আমরা উম্মা নিয়ে কথা বলি। প্যান ইসলামিক যে রেভলিউশন তৈরি হচ্ছিল, তার একটা রেশ এসে পড়েছে বেঙ্গল রেনেসান্সের মধ্যে। হ্যাঁ, একাত্ম, এবং সেই মুহূর্তে কতগুলা রাজনৈতিক পরিণতি ম্যানেজ করার জন্য রাজা রামমোহন রায়ের হিন্দুত্ববাদের ভেতর থেকে রিফরমেশন দরকার ছিল। 1801 সালে যখন ফোর্ট উইলিয়াম দুর্গে
আমার চলে যাচ্ছে বোধহয়। ফোর্ট উইলিয়াম দুর্গে যখন বাংলা ডিপার্টমেন্ট হয়, তার প্রধান সেখানে একমাত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাড়া কোনো বাঙালি পণ্ডিত অংশগ্রহণ করেননি। হ্যাঁ, তাদের কাজই ছিল বাংলা ভাষা থেকে আরবি ফার্সি শব্দ বাদ দেওয়া এবং বাংলার ইতিহাসকে নতুনভাবে মুসলমানের সমস্ত অবদান করে লেখা। এবং এইটা একটা প্রক্রিয়াজাত প্রসেস। আমি বারবার বলছি, 1850 সালে রাধাকান্ত দেবের ধর্মসভা এবং দেবেন্দ্র সাদের যে ব্রাহ্ম সমাজ তারা রাখি বেঁধে, এর আগে আমি বলছিলাম যে আমাদের পূর্ব ভারতে যে বিপ্লবী ধারা, হ্যাঁ, সনাতন ধর্মের ভেতর থেকে বিপ্লবী ধারা তৈরি হয়েছে শাক্ত জৈন ধারা, আর আমাদের এদিকে যেটা মেইন স্ট্রিম হয়েছে পরে গান্ধীর মাধ্যমে, আর এদিকে রামকৃষ্ণদেবের মাধ্যমে শাক্ত বৈষ্ণব ধারা, দুইটা বিপ্লবী ধারা। হ্যাঁ, এই দুইটা বিপ্লবী ধারা থেকে, হ্যাঁ, 1882 সালে বঙ্কিমচন্দ্র যখন আনন্দমঠ লিখছেন, এটা একটা লম্বা একটা ধারা। ততদিনে উগ্র হিন্দুত্ববাদ বাঙালি জাতীয়তাবাদের রূপ নিচ্ছে এবং উগ্র হিন্দুত্ববাদকে বাংলা জাতীয়তাবাদের যিনি প্রধান রূপকার তিনি ঈশ্বরগুপ্তের শিষ্য বঙ্কিমচন্দ্রের শিষ্য হরপ্রসাদ শাস্ত্রী। এবং এটা একটা পুরো প্ল্যান প্রসেস যেখানে পলিটিক্স অফ ইরেজার কর্মরত। এখন এর বাইরে কি হচ্ছে, এবং মুসলিম রেনেসাঁর একটা বড় অবদান হচ্ছে সংবাদপত্রের বিপ্লব। ওই সময় যারা বড় মানুষ সবাইকে দেখবেন সংবাদপত্র নিয়ে কাজ করতে, এবং ইয়াং আলেমরা, আপনি দেওবন্ধের কথা বলেছেন, ইয়াং আলেমরা আজাদির তামান্না বুকে নিয়ে গ্রামে গঞ্জে ছড়িয়ে যাচ্ছে এবং প্রত্যেকেই লেখাপড়া এবং সংবাদপত্র জড়িত হচ্ছেন, ইভেন আমাদের মোশাররফ হোসেন। হ্যাঁ, তো যাই হোক, অনেক কথা বলতে হবে, আমরা এটা অনেক আলোচনা করছি। আমি সংক্ষিপ্ত বলি যে একটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল, সেই রাজনৈতিক প্রোগ্রামের বিরুদ্ধে আমাদের অনেক দিন চাপা পড়ে থাকতে হয়েছে। হ্যাঁ, এখন এই রুজে বাঙালির রুহু যখন আন্ডার ইরেজার হয়, সে রিমার্জ করার চেষ্টা হয়। এটা শুধু আমাদের এখানে না, বিভিন্ন জায়গাতে। হ্যাঁ, রুট তো কোনো নাই, এখন এটা কে ক্যাপচার করতে পারে। রোম্যান্টিক মুভমেন্টকেও, হ্যাঁ, পণ্ডিতরা, যেটা বিদেশে রোম্যান্টিক মুভমেন্ট হয় 3 বার আমরা দেখি, এলিজাবেথান টাইমে একটা হচ্ছে, হ্যাঁ, তারপর ভিক্টোরিয়ান টাইমে একটা হচ্ছে, আবার আমরা 60s দেখছি। এটাকেও তারা বলে যে ইউরোপিয়ান। আর বাঙালি একটা জিনিস আমরা ক্লিয়ার হয়ে নেই, বাঙালি আইডেন্টিটি একটা ফ্যাসিস্ট আইডেন্টিটি, এবং তার টাইমলাইন আমরা ক্লিয়ারভাবে বলছি। একইভাবে ইউরোপিয়ান আইডেন্টিটি আর ফ্যাসিস্ট কথাটা আমি গালি হিসাবে, বামপন্থীরা যেরকম গালি দেয় ওই গালি হিসাবে বলছি না, আমি একদম ক্লাসিক্যাল অর্থে বলছি। হ্যাঁ, যেরকম ইউনাইটেড ইউরোপিয়ান আইডেন্টিটি একটা ফ্যাসিস্ট আইডেন্টিটি। 18th সেঞ্চুরির আগে ইউরোপিয়ান আইডেন্টিটি বলে কিছু ছিল না, ইউরোপিয়ান সাবজেক্টিভিটি কিছু ছিল না। হ্যাঁ, আমি অনেক কথা বলছি দ্রুত তোমাকে একটা ধারণা দেওয়ার জন্য, কিন্তু এই আলোচনা আমরা কিন্তু করছি, লিখে করছি, বলে করছি, আমাদের যোগাযোগ হয়নি, কারণ আমরা একটা ব্যবস্থার মধ্যে ছিলাম যে এই খবরগুলো প্রচারিত হতো না, মানুষের কাছে পৌঁছাতে পারতো না। এখন হবে আশা করি। আমার সাথে মেঘমলের পরিচয় ছিল না, তো এই সাথে পরিচয় হলো। ধন্যবাদ প্রশ্নের জন্য। তো আমি আসলে ওর প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো, আর একটা জিনিসও আমি একটু অ্যাড্রেস করবো, গ্রানুলারিটির ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট কথা বলা যায়। তো মেঘমলের প্রশ্নে এইভাবে অ্যান্সার করে, মেঘমলার আমরা 5ই আগস্টের পরে কেন, আমরা যখন থেকে বুঝতে শিখছি তখন থেকে আমরা প্রতিবাদ করছি। আমরা প্রতিবাদ না, যেই কারণে আমি বারবার বলছি আমরা ন্যারেটিভের এগেনস্টে, আমরা ট্রুথ নিয়ে ডিল করছি। বিপ্লবী ট্রুথ নিয়ে ডিল করে, কারণ ন্যারেটিভ হলে কাউন্টার ন্যারেটিভ আসবে। হ্যাঁ, আর বাঙালি মুসলমান আমরা তো আইডেন্টি পলিটিক্সে ঢুকবো না। হ্যাঁ, আমরা তো কোনো এসেন্স নিয়ে কথা বলছি না, আমাদের ক্লিয়ার হয়ে নেই এসেনশিয়ালিস্ট পলিটিক্স সবসময় ফ্যাসিজমে যাবে। আমাদের আন্দোলনের একটা মুহূর্তে বাঙালি আইডেন্টিটিকে আমরা স্ট্র্যাটেজিকভাবে হয়তো ব্যবহার করছি, কিন্তু এটাকে ডেইফাই করে কাউকে নালিফাই করা যেমন অপরাধ, আবার মুসলিম আইডেন্টিটি, প্রথম কথা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ তো একটা অসম্ভব ব্যাপার, সোনার পাথর পাটি, তো হতে পারে না। আর এটাকে ডেইফাই করে আবার মুসলিম বিরোধী বলা সমান অপরাধ। আমাদের আন্দোলনই হচ্ছে জাতিবাদের এগেনস্টে, আমাদের আন্দোলন হচ্ছে তো সাম্প্রদায়িকতার এগেনস্টে। আমাদের সমস্ত কিছুর উৎস হচ্ছে একটা ইনসাফের রাষ্ট্র তৈরি করা। আর বাঙালি মুসলমান যেটা হচ্ছে, যে কারণে আমি বারবার বলছি যে কেন এটা ফ্যাসিস্ট আইডেন্টিটি ফিনিচিউড নিয়ে কাজ করে। তুমি যদি বাঙালি না হও, 71-এর চেতনায় বিশ্বাস না করো, তুমি রাজাকার। আর একটা ইনসাফ যেটা নিয়ে আমরা কাজ করছি, এখানে কেউ যদি বাঙালি মুসলমান হয় তাহলে তার বাংলার নাগপন্থীদের সাথে ডায়ালগে যেতে হবে, বাংলার সনাতনপন্থীর সাথে যেতে হবে, জৈনর সাথে যেতে হবে। এটা আর কাপিলেগো, আমরা ইন্টারবিং, আমরা সহাবস্থান করতেছি, সবাই মিলে আমরা
একটা নতুন পরিচয় এবং নতুন যাপনে যাচ্ছি। এইটার করতে না পারলে তার কোনো রাজনীতি করার কোনো মানে হয় না, তাই না? এটা এক নাম্বার। আর সেকেন্ড, যেটা আমি গ্র্যান্ড ন্যারেটিভের কথাটা বলতে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট কথা ভাইয়া, আমরা মন গড়া কথা কিংবা কমন সেন্স দিয়ে এগুলো করতে পারবো না। গ্র্যান্ড ন্যারেটিভ, যেটা আমি এই আলোচনায় ঢুকতে চাইনি কিন্তু এখন বাধ্য হয়ে ঢুকতে হচ্ছে, ফ্যাসিজমের ন্যারেটিভ হচ্ছে গ্র্যান্ড ন্যারেটিভ, ঠিক আছে? আর আন্দোলন তৈরি হয় মাইক্রো ন্যারেটিভ দিয়ে। মাইক্রো ন্যারেটিভগুলো গ্র্যান্ড ন্যারেটিভকে নালিফাই করে, ঠিক আছে? যেরকম আমি ইউরোপিয়ান, আমি সভ্য, আমি তোমার জন্য ক্রাইস্ট এবং বাইবেল নিয়ে এসে তোমাকে উদ্ধার করব, এটা গ্র্যান্ড ন্যারেটিভ। এর বিরুদ্ধে আবার যদি আমি কথা বলতে যাই যে আমি সারা পৃথিবীর সব শ্রমিক মিলে এখন বিপ্লব করে এটা চেঞ্জ করে ফেলবো, ওটা আরেকটা গ্র্যান্ড ন্যারেটিভ, ওটাও একটা ফ্যাসিজমের দিকে যেতে পারে। হ্যাঁ, আমরা মাইক্রো ন্যারেটিভ, যেটা আমরা বলছি যে ছোট ছোট অনেক আর্কাইপেলগে থাকবে, মাইক্রো ন্যারেটিভগুলো এখন গ্র্যান্ড ন্যারেটিভকে আক্রমণ করছে এবং পলিটিক্সগুলো মাইক্রো ন্যারেটিভের ভর করে তৈরি হয়। প্রত্যেকটা আন্দোলন, বিশেষ করে আমরা যেই বিপ্লবের কথা বলছি, হ্যাঁ, যেরকম হেসিয়ান রেভলিউশনের তো কোনো গ্র্যান্ড ন্যারেটিভ নাই, মাইক্রো ন্যারেটিভ, ঠিক আছে? সেই মাইক্রো ন্যারেটিভ থেকে যে নতুন ভ্যালু তৈরি হচ্ছে, নতুন ওটাতে আমরা ইনস্টিটিউশন তৈরি করছি, সংস্কৃতি, নতুন সংস্কৃতি তৈরি করছি, যেটা ফ্যাসিজম বিরোধী, ঠিক আছে? আমি জানি না পরিষ্কার করতে পারলাম কিনা। আমি 30টা সেকেন্ড, কিন্তু আমার মনে হয় আজকের জন্য সবাইকে ধন্যবাদ।